ক্লাস 9-এর ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে থাকো। আর এই অনলাইন ইন্টারনেটের থ্রু দ্বারা পড়াশোনা একটু ভালোভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করো। আজকে তোমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান ও পরিবেশ বইটায় যে একটা একক আছে, পদার্থ পরমাণুর গঠন, পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, তার মধ্যে দেখবে অনেকগুলো চ্যাপ্টার ভাগ করে দেওয়া আছে, অনেকগুলো উপ একক আছে। পরমাণুর গঠন প্রথমে আছে, মোলের ধারণা তারপরে আছে দ্রবণ, সলিউশন। এই চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমি যখন এইটা পড়াচ্ছি তুমি কিন্তু অবশ্যই ওই চ্যাপ্টারটা বের করবে, তোমার বই যেটা আছে তা। আর আমি যেটা বলছি বা আমি যেটা বোর্ডে লিখবো, তোমরা খাতায় একটুকু প্র্যাকটিস করবে বা খাতায় লিখবে, আর আমার সঙ্গে সঙ্গে তোমরা বইও একটু চেক করে নেবে। ঠিক আছে, তাহলে নিচু ক্লাসে তোমরা পড়েছো যে দ্রবণ অ্যাকচুয়ালি একটা মিশ্রণ। অনেকগুলো পদার্থ একসঙ্গে মিশিয়ে, অনেকগুলো পদার্থ মানে দুই বা তার বেশি, একাধিক পদার্থ মিশিয়ে তৈরি হয় মিশ্রণ, মিক্সচার। সেই মিশ্রণের মধ্যে একটা ভাগ হচ্ছে দ্রবণ। ঠিক আছে, এই দ্রবণের মধ্যে এই যে মিক্সচার করা হয়, সেটা কিভাবে করা হয়? সেখানে একটা পদার্থ হয়তো বেশি থাকে, একটা পদার্থ কম থাকে। বেশি কম এটাই হয়। যেমন যেটা বেশি থাকে সেটাকে আমরা বলি দ্রাবক, যেটা কম থাকে সেটাকে আমরা বলি দ্রাবক। বেশি থাকলে সেটাকে বলা হয় দ্রাবক, সলভেন্ট। কম থাকলে সেটাকে বলা হয় দ্রাবক, সলিউট। এবার পরিমাণ বেশি থাকা কম থাকা এটা একটা ব্যাপার। এবার ধরো চিনি জলের দ্রবণ, তুমি শরবত তৈরি করছো, তুমি নুন জলের দ্রবণ তৈরি করছো। ঠিক আছে, তুমি এরকম কাদা জলটা তো একটা মিশ্রণ, জলের মধ্যে বিভিন্ন কাদা নুড়ি পাথর মিক্স হয়ে আছে। তারপর তুমি ধরো এই যে ছোটবেলায় দেখবে ছোট বাচ্চাদের খাওয়ায় সাবু, ওই জলের মধ্যে সাবুটা কীভাবে মিশিয়ে একটা ঘোলার মতো হয়, তৈরি হয়, সেটা একটা মিশ্রণ। আবার তুমি দেখো আমরা যখন এই গ্রীষ্মকালে কোথাও বেশি ছোটাছুটি করে আসি, গরমে এসে বাড়িতে গ্লুকন ডি খাই, সেই গ্লুকন ডি জলের মধ্যে যখন গ্লুকন ডি মেশানো হয়, তারপর তখন দেখবে একটা সাদা ঘোলাটের মতো হয়ে যায়, সেটাও একটা মিশ্রণ। ঠিক আছে, আমরা বিভিন্ন যে কোম্পানি বিভিন্ন রকম প্রোডাক্ট যখন জলে গুলে খায়, তখন দেখবে একটা ঘোলাটে ভাব হয়ে যায়। প্রত্যেকটাই মিশ্রণ। তাহলে কোনোটায় কম থাকে, কোনোটায় বেশি থাকে। চিনি জল যখন বলছো তখন জলটা বেশি, চিনিটা কম। যেটা বেশি তাহলে জলটা দ্রাবক, চিনিটা কম সেটা দ্রাবক। ঠিক আছে, এবার ব্যাপারটা এখানটা একটু ক্লিয়ার করে নেবে যে ধরো তুমি 1 গ্লাস জল নিয়েছো, 1 চামচ চিনি দিয়েছো, অবশ্যই জলটা বেশি, চিনিটা কম। ঠিক আছে, কিন্তু ধরো আমি তোমাকে বললাম তুমি 100 গ্রাম জল নাও, তাতে 150 গ্রাম চিনি দাও। 100 গ্রাম জল দিয়ে তাতে 150 গ্রাম চিনি দাও। ঠিক আছে, বা তুমি 50 গ্রাম জল নাও, তুমি 60 গ্রাম, মানে যা জল নিয়েছো তার থেকে বেশি চিনি নাও। তাহলে সেক্ষেত্রে দ্রাবক কোনটা? ঠিক আছে, এইটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে যে যখন যেটা দ্রাবক হচ্ছে সেটাই, যার মধ্যে ওই দ্রবীভূত হচ্ছে দ্রাবটা, তার ভৌত অবস্থাটা যেন ওইটার যার পরিমাণটা বেশি নিয়েছি বা যাই কম নিয়েছি না কেন, ভৌত অবস্থাটা যেন একই রকম হয়। মানে চিনির মধ্যে মানে জলের মধ্যে যখন চিনি তুমি মিশিয়ে নিচ্ছ, চিনিটা যতই বেশি হোক না কেন, চিনিটা যখন তুমি মিশিয়ে দেবে যে ওটা তো একটা সমসত্ব মিশ্রণ তৈরি করবে। তাহলে দেখতে একদম দেখো, বাইরে থেকে দেখলে মনে হয় জল, তুমি তো বুঝতে পারবে না চিনিগুলো আছে। তাহলে ভৌত অবস্থাটা কি কার মতো হচ্ছে না, জলের মতো। তাহলে তখন কিন্তু চিনিটা বেশি থাকলেও জলটাকেই আমরা দ্রাবক বলবো, চিনিটাকে কিন্তু দ্রাবক বলবো। ঠিক আছে, তাহলে পরিমাণ বেশি কম এটা থেকে তো আমরা বলতেই পারি। বেশি কম হলে তো আমরা অবশ্যই বলবো যে বেশিটা হচ্ছে দ্রাবক, কমটা হচ্ছে দ্রাবক। কিন্তু কোনটার ক্ষেত্রে কোন ভৌত অবস্থায় আসছে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এটা জাস্ট তোমাদেরকে একটু জানালাম। ঠিক আছে, তাছাড়া এরকম আমরা যদি কাদা জলে বলি, কাদা জলে দেখো চিনি জল যেমন চিনি এগুলো জলের মধ্যে মিশে যায়, নুনটা যেমন জলের মধ্যে মিশে যায়, কিন্তু কাদাটা তো সে জলের মধ্যে মিশে থাকে না, ওটা তো ওই কণাগুলো তো ঘুরে বেড়ায়। কিন্তু একটা সময়ের পর কি হয়, কাদার কণাগুলো সব দেখবে নিচে থিতিয়ে পড়ে যায়। ঠিক আছে, আবার দেখো ওই যে বাচ্চাদের বললাম সাবু খাওয়ায়, বা ওই যে হরলিক্স যখন খায়, এই যে বা হরলিক্সের মতো অনেক রকম প্রোডাক্ট যেগুলো আছে, সেগুলো যখন জলের মধ্যে মিশিয়ে খায়, তখন দেখবে এটা ঘোলাটে হয়ে যায়। কিন্তু ওই ঘোলাটে হয়ে গেলেও এটা কিন্তু নিচে থিতিয়ে পড়ে যায় না, ওই ঘোলাটের মতোই হয়ে থাকে, তাই না? কাদা জল থিতিয়ে পড়ে যায়। একটা জলের মধ্যে তুমি চকের গুঁড়ো নাও, চকের গুঁড়ো মিশিয়ে তুমি ভালো করে ঘেটে নাও, দেখো একটা অস্বচ্ছ দ্রবণ তৈরি হবে। সেটা কিন্তু একটা মিশ্রণ দ্রবণ। কিন্তু
তুমি দেখো ওইটা ওইটা কিছুক্ষণ পর দেবে, চোখের গুঁড়োগুলো আস্তে 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 সব নিচে থিতিয়ে পড়ে যাবে, জলটা উপরে পরিষ্কার হয়ে যাবে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে তাহলে তুমি কি দেখছো, যে জল কোনোটা ক্ষেত্রে পুরো দ্রাবটা পুরোপুরি মিশে যাচ্ছে, যেমন চিনি বা নুন যখন জলের মধ্যে দেওয়া হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে আমরা কণাগুলো থিতিয়ে নিচে পড়ে যাচ্ছে কিছু সময় পর, আর কোনো কোনো ক্ষেত্রে আমরা কি দেখছি যে থিতিয়ে পড়ছে না। ঠিক আছে, ওই কণাগুলো ঘুরেই বেড়াচ্ছে, কোনোভাবেই তোমার থিতিয়ে পড়ছে না। তাহলে এইরকম দ্রবণে এরকম ভাগ আমরা দেখবো, আস্তে আস্তে পড়বো। এবার এখানে দেখো আমি এটা একটা উদাহরণ দিয়েছি, তোমরা বইয়ে অনেক উদাহরণ পেয়ে যাবে। এখানে একটা কথা আমি লিখেছি, সমস্ত দ্রবণই মিশ্রণ, কিন্তু সমস্ত মিশ্রণ দ্রবণ বলা যায় না। দেখো সমস্ত দ্রবণই মিশ্রণ মানে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তুমি দেখো যে কোনো একটা পদার্থকে তুমি দ্রবীভূত করতে পারো, তারপরে কিন্তু সেই একটা দ্রাবকের মধ্যে সেই দ্রাবকটা দ্রবীভূত হবে না। আবার মিশ্রণ মানে তুমি বালির সঙ্গে চিনি, তুমি বালির সঙ্গে নুন মেশাচ্ছ, তো কতটা মেশাতে পারো, তুমি যত খুশি মেশাতে পারো, এখানে কোনো সীমা নেই, কোনো নির্দিষ্ট সীমা নেই। বালি বালি তুমি বস্তা বস্তা বালি, বস্তা বস্তা নুন মিশিয়ে যাও, সে মিশিয়েই যাবে, কোনো সীমা নেই। কিন্তু তুমি এক গ্লাস জলে তুমি চিনি তুমি মিশিয়ে যাও, প্রচুর মিশে যাবে তা কিন্তু নয়। একটা সময়ের পর দেখবে চিনিগুলো আর মিশছে না, সব নিচেতে পড়ে যাচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট সীমা আছে। তো যাদের ক্ষেত্রে এটা আছে সেটা অ্যাকচুয়ালি সেগুলো তো দ্রবণ, আর দ্রবণ মানে সেটা তো মিশ্রণ, দুটো পদার্থ মিশিয়ে করা হয়েছে। কিন্তু আমি দেখো বালির সঙ্গে চিনি মেশাচ্ছি, সেটাও তো একটা মিশ্রণ, বালি চিনি মেশালাম, মিশিয়ে দিলাম। ঠিক আছে, এবার চালের মধ্যে নুড়ি পাথর মিশিয়ে দিলাম, তাহলে এরকম যে মিশিয়ে দিতে এটা কোনো সীমা আছে কি? তুমি যত খুশি চাল, যত খুশি মানে ওই নুড়ি মানে কাপড় বালি মেশাতে পারো, এদের কোনো সীমা নেই। সুতরাং ওইটা কিন্তু দ্রবণ নয় তখন। ঠিক আছে, ওটা মিশ্রণ বলতে পারি, কিন্তু ওটা কোনো দ্রবণ নয়। তাহলে সমস্ত দ্রবণ তো মিশ্রণই অবশ্যই, কিন্তু সমস্ত মিশ্রণ দ্রবণ বলা যায় না। ঠিক আছে, তাহলে এইটা আমরা প্রথম আমরা এই ভূমিকাতে, দ্রবণের ভূমিকাতে এটা দেখলাম যে দ্রবণ দ্রাবক আর দ্রাবের মিশ্রণে হয়। দ্রাবক কোনটা সেটা জানলাম। এবার কোন ক্ষেত্রে দ্রাবক বেশি হলে যে দ্রাবক হবে, কম হলে দ্রাবক হবে, সেটা কিন্তু তোমাদের কিন্তু এটা আপেক্ষিক, মানে এটা একটা বুঝতে হবে যে কখন কোনটা বেশি থাকলে দ্রাবক, কোনটা কম থাকলে দ্রাবক বলবো, সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এক গ্লাস জলে আমি 1 চামচ চিনি দিলাম, এখানে অবশ্যই তুমি বলতে পারবে যে জলটা দ্রাবক, চিনিটা হচ্ছে দ্রাবক। 100 গ্রাম জলে বা 100 মিলিলিটার জলে যদি আমি 5 মিলিলিটার অ্যালকোহল দিই, এখানেও 100 মিলিলিটার জল মানে যে জলটা সেটা দ্রাবক, আর ইথাইল অ্যালকোহল সেটাও তরল পদার্থ, কিন্তু সেটা দ্রাবক। পরিমাণের উপর নির্ভর করেও কিন্তু দ্রাবক আর দ্রাবক আমরা বলতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই জায়গাটা জানলাম। তবে তোমরা এখানে আমরা দেখো বারবার দ্রাবক মানে আমরা সবসময় জলের মধ্যে সমস্ত জিনিস মেশানোর কথা বলছি। কেন বলছি? কারণ জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক। সার্বজনীন দ্রাবক। কেন জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়? কারণ জল এমন একটা যৌগ, জলের মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় প্রায় সমস্ত পদার্থই জলের মধ্যে মিশে যায়। জল এমন একটা যৌগ যেখানে জলের মধ্যে কঠিন, তরল, গ্যাসীয় প্রায় সমস্ত যৌগই জলের মধ্যে মিশে যায়। সেই জন্য আমরা জল নিয়েই বেশি এই কাজকর্ম মানে প্র্যাকটিক্যালি কাজ করি। কিন্তু জল ছাড়া কি আর অন্য কোনো দ্রাবক নেই? অবশ্যই আছে। জল ছাড়া অনেক দ্রাবক আছে। সেই দ্রাবকের নাম কিন্তু তোমাদেরকে একটুকু মনে রাখা উচিত। জল ছাড়া, জলের মতোই হয়তো দেখতে, যেমন অ্যাসিটোন বলে একটা দ্রাবক আছে, একদম জলের মতোই তোমার স্বচ্ছ লাগবে, কিন্তু গন্ধটা অন্যরকম। বেনজিন এই একটা দ্রাবক আছে, বেনজিন। তারপরে তোমার কার্বন টেট্রাক্লোরাইড CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, ক্লোরোফর্ম CHCl3। ঠিক আছে, মানে চেতনানাশক, মানে সে অজ্ঞান করার জন্য ক্লোরোফর্ম ইউজ করা হয়, এটা কিন্তু একটা লিকুইড, তরল। ঠিক আছে, ইত্যাদি বিভিন্ন দ্রাবক আছে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা এই পোর্শনটা আমরা পড়লাম ইন্ট্রোডাকশন, এরপরের পার্টটা আমরা দেখি। আমরা এবার দ্রবণকে কয়েকটা ভাগে ভাগ করেছি। এই কয়েকটা ভাগে কেন ভাগ করেছি একটু আগেই তোমাদেরকে বললাম। দেখো বিভিন্ন রকমের দ্রবণ মিশ্রণ তোমরা জানো, বাড়িতেই তোমরা দেখো, শুধু এগুলো আমাদেরকে একটা বিজ্ঞানের ভাষায় নাম দিতে হবে আলাদা আলাদা, তাই না? এবার প্রথম যে ভাগটা আমি করেছি দ্রবণকে, সেই দ্রবণকে কণার আকার অনুযায়ী। তুমি তো বলতেই পারো যে জলের মধ্যে চিনি দ্রবীভূত হয়ে গেল, চিনির দানাগুলো আমি আর দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তুমি জলের মধ্যে সাবু মিশিয়েছো বা গ্লুকন ডি মিশিয়েছো,
সেখানে তুমি দেখতে পাচ্ছ যে জলটা পরিষ্কার একদম জলের মতো দেখতে হচ্ছে না, মানে ঘোলাটে হয়ে যাচ্ছে, অস্বচ্ছ হয়ে যাচ্ছে। আবার কাদা জল, সেটা আবার দেখছো কিছুক্ষণ ঘোলাটে থাকছে আবার নিচে পড়ে যাচ্ছে। তাহলে কেন এরকম হচ্ছে? কারণ এখানে কণার সাইজের পার্থক্য আছে, মানে ওই যে ওর জলের ভেতরে বা দ্রাবকের ভেতরে যে কণাগুলো আছে সেই কণাগুলোর সাইজ আলাদা আলাদা, ব্যাস আলাদা আলাদা। তো সেই কণার আকার অনুযায়ী দ্রবণকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রকৃত দ্রবণ, আইডিয়াল সলিউশন, কলয়েডিয়াল দ্রবণ, কলয়েডীয় বা কলয়েডিয়াল দ্রবণ, আর একটা হচ্ছে প্রলম্বন, সাসপেনশন। তাহলে প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ, প্রলম্বন কি অনুযায়ী ভাগ করা হয় এটাকে? কণার আকার অনুযায়ী। দেখো কণার আকার মানে কণার ব্যাস আমি এখানে লিখে দিয়েছি। কণার ব্যাস দেখো, দেখো এই যে 10 টু দি পাওয়ার মাইনাস আছে, মানে এটা বুঝে নেবে যে 10 টু দি পাওয়ার যত মাইনাস যত বেশি হবে, 10 টু দি পাওয়ার মাইনাসের সংখ্যা যত বেশি হবে তত তার আকার তত ছোট। দেখো এখানে 10 টু দি পাওয়ার এটা -4 আছে, এটা -5 থেকে -7 আছে, এটা -8 আছে। তাহলে সংখ্যার দিক দিয়ে 8টা বড়, কিন্তু মাইনাস বড় মানে ওটা অনেক ছোট, যেহেতু মাইনাস আছে। তাহলে এইটা হচ্ছে ছোট সব থেকে। প্রকৃত দ্রবণের কণার আকার সব থেকে ছোট, 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার এর সমান বা তার থেকেও আরো ছোট। আর এদের ক্ষেত্রে কি, এদের কলয়েডিয়াল দ্রবণের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এইটা হচ্ছে দেখো প্রলম্বনটা দেখো 10 টু দি পাওয়ার -4 এর থেকে 4 এর সমান বা তার থেকে বেশি, মানে অনেক বড় হচ্ছে। আর এদের দুজনের দেখো মাঝে আছে কলয়েডিয়াল দ্রবণ, এর থেকে দেখো আর একটুকু বড় 10 টু দি পাওয়ার -7, এর থেকে আর একটুকু ছোট 10 টু দি পাওয়ার -5। তাহলে 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার থেকে 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার, অথবা বলতে পারি 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার থেকে 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার কণার ব্যাস যুক্ত যে দ্রবণগুলো, সেই দ্রবণগুলো হচ্ছে কলয়েডীয় দ্রবণ। ঠিক আছে, বইয়ের সঙ্গে একদম ম্যাচ করে নেবে, ভালোভাবে পড়বে, খুব ইজি জিনিস। এবার এই যে আমি দেখো আমি এইখানে এটার সঙ্গে সঙ্গে কণার আকারে আমি একটু চেষ্টা করেছি, মানে জাস্ট একটু বড় করে একটা কণাগুলো দেখানোর চেষ্টা করেছি। এটা ডট ডট দিয়েছি, এখানে এর থেকে একটু বড় দিয়েছি, এটা আরো বড় দিয়েছি। দেখো এই প্রলম্বন, সাসপেনশন, এই প্রকৃত দ্রবণ, এই দুটোর থেকে এই দ্রবণটা অনেকাংশে অনেক ধর্মতেই আলাদা, সেটা আমরা আস্তে আস্তে যাব। আমরা প্রথমে এখন প্রকৃত দ্রবণের কথা আছে, যেখানে কণার ব্যাস 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার বা তার থেকে ছোট, মানে কণার আকার বা ব্যাসটা এদের সবারই থেকে ছোট প্রকৃত দ্রবণের ক্ষেত্রে। দেখো তুমি নুন জল দ্রবণ করছো, তাহলে নুনের কণাগুলো কিন্তু জলের মধ্যে পুরো একদম এমন এমন ভাবে ওদের আন্তরাণবিক যে জায়গাগুলো আছে তার মধ্যে প্রবেশ করছে, ওদের সঙ্গে আকর্ষণে ভালোভাবে যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই যে যুক্ত হয়ে গেল, একটা সমসত্ব মিশ্রণ তৈরি করলো, একটা দ্রবণ তৈরি করলো যেটা সমসত্ব। এমন নয় তুমি যদি তুমি যদি ধরো এই 1 গ্লাস জলে চিনি যে মিশিয়েছো, সেই চিনিটা মেশানোর পর তুমি 1 চামচ চিনি, 1 চামচ ওই জলটা, চিনি মেশানো জলটা উপর থেকে নাও বা ভেতর থেকে নাও, মিষ্টি কিন্তু সব দিকেই সমান হবে, সমানভাবে কিন্তু মিশে যায়, তাই না? এবার দেখো আমি চিনিটাকে জলে নিয়েছি বলে পুরোপুরি মিশে গেল সমসত্ব এবং স্বচ্ছ একটা মিশ্রণ তৈরি করলো, যেখানে তুমি চিনিটাকে কোনোভাবে আলাদা করতে পারবে না। কিভাবে আলাদা করতে পারবে না? তুমি ফিল্টার কাগজ নাও, সেখানেও তোমার চিনির দানাটা ফিল্টার কাগজে আটকে যাবে না, পুরোটাই নিচে পড়ে যাবে। তুমি পার্চমেন্ট কাগজ বলে একটা কাগজ আছে, সেই কাগজে ফিল্টার করা হয়, সেটাতে করলেও কিন্তু তুমি চিনিটাকে আলাদা করতে পারবে না। ঠিক আছে, তাহলে চিনিটাকে সহজে আলাদা করা যায় না, তার মানে এমন নয় যে চিনিটাকে তুমি পাবে না। তুমি যদি আবার ওই জলটাকে মানে ওই চিনি মেশানো জলটাকে যদি ফুটিয়ে দাও, তাহলে কিন্তু জলটা বাষ্প হয়ে বেরিয়ে যাবে, চিনিটা কিন্তু আবার সে নিচে সাদা গুঁড়ো গুঁড়ো আকারে পড়ে থাকবে, পাত্রের গায়ে লেগে থাকবে। ঠিক আছে, সবাই কিন্তু নিজের নিজের ধর্ম কিন্তু ওর মধ্যে বজায় রেখেছে, কিন্তু তুমি কিন্তু আলাদা করতে পারছো না। তুমি খালি খালি চোখে তো দেখতেই পাবে না, আলট্রা মাইক্রোস্কোপে ওদেরকে দেখা যায় না। প্রকৃত দ্রবণের ক্ষেত্রে কণাগুলোকে দেখা যায় না। ঠিক আছে, প্রকৃত দ্রবণের কণাগুলো ব্রাউনীয় গতি নেই বা টিন্ডাল প্রভাব নেই, এই দুটো নেই। আমি এর জায়গায় লিখেছি কারণ এর আছে, সেটা তুমি বুঝতে পারছো। তো আমি তখন এখানেই আমি ব্যাখ্যা করবো যে ব্যাপারটা কি। তো যাই হোক, তাহলে খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না, আলট্রা মাইক্রোস্কোপেও দেখতে পাচ্ছি না, কণাগুলোর ব্যাস কিন্তু খুবই ছোট। তাহলে এইটা কিন্তু আমি জলের মধ্যে চিনি নিয়েছিলাম, তখন প্রকৃত দ্রবণ। ঠিক আছে, ওকে, জলের মধ্যে, এই কথাটা কিন্তু মনে রেখো। এবার ধরো আমি এইটার পর আমি প্রলম্বনের কথা বলছি। প্রলম্বনের কণার আকারটা অনেকটাই বড়। কাদা জল, চকের গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে তুমি ভালো করে নেড়ে দিয়েছো, ঘোলাটে হয়ে গেছে, কিছুক্ষণ পর দেখছো সব থিতিয়ে পড়ে যাচ্ছে। কেন? কারণ কণার আকার বড়, বড় হওয়ার জন্য কি হচ্ছে,
অভিকর্ষের টানে সব আবার নিচে আস্তে আস্তে সবাই আস্তে আস্তে যুক্ত হয়ে নিচেতে পড়ে যাচ্ছে। ঠিক আছে, ওইটা হচ্ছে প্রলম্বন সাসপেনশন। এদের কণার আকারগুলো বড়, খালি চোখে হয়তো দেখা যায়, খালি চোখে দেখা যায় বা সাধারণ মাইক্রোস্কোপে তো দেখা যাবেই, খালি চোখে দেখা যায়, সাধারণ মাইক্রোস্কোপেও দেখা যাবে। এদের জন্য আলট্রা মানে আরো ভালো যন্ত্র দরকার নেই দেখার জন্য। ঠিক আছে, এবার আমরা এই দ্রবণের যদি কথা আসি, কলয়েডিয়াল দ্রবণ, এদের দেখো দুজনের মাঝামাঝি, মানে কি তুমি একে খালি চোখে দেখতে পাবে না, এদেরকে তোমার দেখতে গেলে আলট্রা মাইক্রোস্কোপ লাগবে, যন্ত্র লাগবে। এদের কণার ব্যাসটা এমনই আছে, এরা একসঙ্গে কিন্তু যুক্ত হয়ে আবার নিচে থেতিয়েও পড়ার মতো ক্ষমতাই নেই, কিন্তু অনবরত ওই দ্রাবকের মধ্যে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। সেই জন্য দ্রবণটা কি হয়ে যাচ্ছে, অসমসত্ব আর অস্বচ্ছ। প্রলম্বনেও তাই অসমসত্ব অস্বচ্ছই ছিল, এটাতেও তাই অসমসত্ব অস্বচ্ছ। তাহলে প্রকৃত দ্রবণের সমসত্ব স্বচ্ছ, এটা অসমসত্ব অস্বচ্ছ, এটা অসমসত্ব অস্বচ্ছ। এইটা তুমি খালি চোখে দেখতে পাবে না, আলট্রা মাইক্রোস্কোপেও দেখতে পাবে না, কিন্তু এটা তুমি আলট্রা মাইক্রোস্কোপে দেখতে পাবে। আর এটা খালি চোখেও দেখা যায়, সাধারণ মাইক্রোস্কোপেও দেখা যায়। এইটা ব্রাউনীয় গতি বা টিন্ডাল প্রভাব দেখায় না, এটা ব্রাউনীয় গতি টিন্ডাল প্রভাব দেখায়। তুমি ওই যে সাবুর কথাটা ভাবো, জলের মধ্যে সাবু মিশিয়ে দিলে কিরকম ঘোলাটে হয়ে যায়। গ্লুকন ডি মেশানোর কথাটা ভাবো, হরলিক্স মেশানোর কথাটা ভাবো, কিরকম ঘোলাটে হয়ে যায়, কিন্তু সেগুলো কি থিতিয়ে পড়ে নিচে? পড়ে না। দ্রবণটা এমন একটা ঘোলাটে অস্বচ্ছ হয়ে থাকে, ওই রকম দ্রবণকে বলা হয় কলয়েডীয় দ্রবণ। এই যে কলয়েডীয়, এইটা কিন্তু পদার্থের একটা নতুন কোনো অবস্থা নয়, এটা একটা পদার্থের একটা বিশেষ অবস্থা। পদার্থ এটা নতুন কোনো অবস্থা নয় যে পদার্থের যে কঠিন তরল গ্যাসীয় আর একটা কলয়েডীয়, তা কিন্তু নয়। পদার্থের কঠিন তরল গ্যাসীয়, কিন্তু এইটা পদার্থের একটা বিশেষ অবস্থা, একটা বিশেষভাবে হয়, বিশেষ কারণে হয়। দেখো, প্রকৃত দ্রবণে আমি বলেছিলাম তোমাকে যে জলের মধ্যে তুমি চিনি মিশিয়েছো, তাহলে একটা প্রকৃত দ্রবণ তৈরি হয়েছে, কণাগুলো তুমি দেখতে পাচ্ছ না, একদম পুরো মিশে যাচ্ছে, জলের মতো হয়ে গেল পুরোটা। এখনই যদি ওই চিনিটাকে তুমি যদি বেঞ্জিনে মেশাও বা নুন জল যেটা মিশে যায়, সেই নুনটাকে যদি জলের মধ্যে না মিশিয়ে তুমি যদি বেঞ্জিন বা অ্যাসিটোন, যে অন্যান্য দ্রাবকের নামগুলো বললাম, সেইটাতে যদি মেশাও, তাহলে কিন্তু মিশবে না, সেটাও কিন্তু ওই ঘোলাটের মতো হয়ে থাকবে। বেঞ্জিনের মধ্যে যদি নুন মিশিয়ে দাও, তাহলে কিন্তু সেটা তখন আর প্রকৃত দ্রবণ হবে না, তখন সেটা কলয়েড দ্রবণ হয়ে যাবে। তার মানে কি, কলয়েড দ্রবণটা অ্যাকচুয়ালি পদার্থের একটা বিশেষ অবস্থা, একটা বিশেষ সিচুয়েশনে এই অবস্থায় ক্রিয়েট হয়, এই অবস্থায় তৈরি হয়। কুয়াশা, শীতকালে কুয়াশা, এই যে কুয়াশাগুলো কি, ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলো ভেসে বেড়াচ্ছে কোথায়, বাতাসে। এটাও কিন্তু একটা কলয়েডিয়াল মিশ্রণ, এটা একটা কলয়েডিয়াল দ্রবণ। বাড়িতে রং করছো, রঙের যে কৌটোগুলো আমরা কিনে নিয়ে আসি, রংটা যখন আমরা দেখি, ওই রংটা কি, ওই রংটাতে কি কখনোই রংটা কি একটা দ্রাবক, রংটার মধ্যে একটা দ্রাবক আছে, দ্রাব আছে। দ্রাব মানে কণাগুলো কি হচ্ছে, নিচে কি থিতিয়ে পড়ে যাচ্ছে, তাহলে তো শুধু দ্রাবকটাই দেখতে পেতাম, তাহলে আমাদের রং করাও যেত না। তাহলে রঙের মধ্যে কণাগুলো এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যে এরকম করে ঘোলাটে দ্রবণ, বিভিন্ন কালারের ঘোলাটে দ্রবণ হয়ে আছে। বুঝতে পারছো? এই যে মাখন বলো বা জেলি বলো, এই যে আমরা টোস্ট করে খাই, যে জ্যামগুলো লাগায়, সেগুলো সবই এক একটা কলয়েড দ্রবণ, পদার্থের এক একটা অবস্থা, বিশেষ অবস্থা। ঠিক আছে, তাহলে এই কলয়েডিয়াল দ্রবণ সম্পর্কেও কিন্তু আমরা আরো পড়বো। আগে আমরা এখানটা একটু বলে নিই যে এইটা যে ব্রাউনীয় গতিটা কি, যেটা বললাম ব্রাউনীয় গতি, ব্রাউনীয় মোশন। ব্রাউনীয় মোশন আসলে কলয়েডের কণাগুলো কি হয়, এই যে অস্বচ্ছ একটা মিশ্রণ তৈরি করে কেন, কারণ কণাগুলো অনবরত কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করছে। যেমন বাতাসের মধ্যে কণাগুলো অনবরত ছোটাছুটি করছে, তাহলে ওই দ্রবণের দ্রাবকের মধ্যে দ্রাবকগুলো ছোটাছুটি করছে। এই ছোটাছুটি করতে গিয়ে কি হচ্ছে, যখন এদিকে ওদিকে বিভিন্ন দিকে ছোটাছুটি করছে, তখন একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে আবার অন্যদিকে সরে যাচ্ছে। এইভাবেই কিন্তু পুরো দ্রবণটাকে অস্বচ্ছ করে রেখেছে, কোনোটাকে কিন্তু নিচে থিতিয়ে পড়তে দিচ্ছে না। এইটা হচ্ছে ব্রাউনীয় গতি। ঠিক আছে, ব্রাউনীয় বিজ্ঞানীর নাম তিনি আবিষ্কার করেছিলেন এইটা গতিটা, ওনার নাম অনুসারে ব্রাউনীয় গতি, ব্রাউনীয় মোশন। আর একটা হচ্ছে টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাব হচ্ছে অ্যাকচুয়ালি আলোকধর্মী প্রভাব। আলোকধর্মী মানে তোমরা একটু খুব ভালো করে বইয়ে লক্ষ্য করবে, বইয়ে ছবি দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো আছে। দেখবে একটা চিনি জলের দ্রবণ নিয়েছে, আর একটা কোনো ঘোলা জলের দ্রবণ, বা ধরো তুমি একটা সাবুর দ্রবণ নিয়েছো, বা একটা গ্লুকন-ডির দ্রবণ নিয়েছো, বা একটা কলয়েডিয়াল দ্রবণ নিয়েছো। এই দিক থেকে যদি সাধারণ আলো পাস করে, সাধারণ আলো যদি ওই দুটো পাশাপাশি যে রাখা আছে দ্রবণ দুটো, সেই দ্রবণের এই পাশ দিয়ে যদি তুমি একটা সাধারণ আলো পাস করো, তাহলে ওই কণাগুলো কিন্তু
চিনির জলের মধ্যে চিনির কণাগুলো তুমি দেখতে পাবে না, কিন্তু ওই লাইটটা যখন ওই যে কলয়েডিয়াল দ্রবণ বা ওই সাবুত দ্রবণের মধ্যে বা গ্লুকন ডি ওই যে দ্রবণের মধ্যে যে যাবে, তখন কিন্তু তুমি ওই ইয়েগুলো কণাগুলো দেখতে পাবে। এই যে দেখার ধর্ম, আলোর সাহায্যে আমরা কণাগুলো দেখার যে এই ধর্মটা, এটাই টিন্ডাল, বিজ্ঞানী টিন্ডাল আবিষ্কার করেছেন, এটাকে বলছে টিন্ডাল প্রভাব। তার মানে কি, ওই টিন্ডাল আলোর ধর্মটা প্রকৃত দ্রবণ দেখাতে পারে না, কারণ আমরা তো খালি চোখে দেখতেই পারি না, আলট্রা মাইক্রোস্কোপেও দেখা যায় না, তাই শুধু আলোর এই প্রভাবটা আমরা বুঝতে পারি না। কিন্তু কলয়েডিয়াল ক্ষেত্রে যেহেতু কণাগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য আলো পড়লেই আমরা ওই কণাগুলো দেখতে পাই। এটা টিন্ডাল প্রভাব। ঠিক আছে, এবার তুমি দেখো যে আমরা যখনই আমরা ধরো দেখবে বাড়িতে, যদি বাড়িতে কোনো মানে আমাদের ছাদের মধ্যে কোনো অংশে যদি কোনো সামান্য একটু মানে ফুটো হয়ে যায়, বাড়ির ছাদের মধ্যে কোনো অংশ যদি ফুটো হয়ে যায়, বিশেষ করে ওই খড়ের বাড়ি বা টিনের বাড়ি থাকলে দেখবে যখন ওখান থেকে আলো আসে, ওখান থেকে সরু করে যখন আলো আসে সোজায়, তখন যদি আমরা ওই আলোটা সোজাসুজি বাড়িতে যদি কোনো একটা কম্বল বা একটা যদি কোনো একটা পদার্থকে যদি এরকম করে ঝেড়ে দিই, ঠিক আছে, এরকম করে হাতে করে যদি নাড়িয়ে দিই, দেখবে কিছু ধুলোর কণাগুলো দেখবে ওই 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 আলোর মধ্যে দেখা যায়। এমনি অবস্থায় তুমি যখন আলো নেই, এমনি অবস্থায় অন্য জায়গায় তুমি ওই 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 জামা প্যান্ট বা কিছু একটা জিনিস এরকম করে ঝেড়ে দাও, তুমি কিন্তু কোনো ধুলোবালি দেখতে পারবে না, কিন্তু ওই ওই লাইটের কাছে গিয়ে এরকম করে ঝাড়ো, দেখবে ধুলোবালিগুলো দেখা যাচ্ছে। ঠিক এইরকমই ধরনের টিন্ডাল প্রভাবটা। ঠিক আছে, তাহলে এই তিনটে দ্রবণের মধ্যে কিন্তু পার্থক্য তোমাদেরকে অবশ্যই করতে হবে, এবং কণার সাইজ কার কোনটা শুধুমাত্র এই যে ক্লাস 9-এর জন্য নয়, ভবিষ্যতে তোমাদের অনেক অনেক পরীক্ষায় এইরকম প্রশ্ন কিন্তু থাকে এদের কণার সাইজ অনুযায়ী। সুতরাং সবসময় এটা প্রস্তুতি নিয়ে থাকবে যে এই তিনটে দ্রবণের কণার সাইজ মনে রাখবে শুধু, আর তার সঙ্গে সঙ্গে এদের বাকি পার্থক্যগুলো অবশ্যই মনে রাখবে, এবং এটা অবশ্যই তোমরা ভালো করে খাতায় লিখবে। ঠিক আছে, আমরা বিভিন্ন রকমের দ্রবণের ভাগ করলাম, প্রকৃত, কলয়েড আর প্রলম্বন। ঠিক আছে, কণার আকার অনুযায়ী। তার মধ্যে আমি বললাম যে কলয়েডীয় দ্রবণের সম্পর্কে আর একটু পড়তে হবে আমাদের। ঠিক আছে, কলয়েডিয়াল দ্রবণ সম্পর্কে ভবিষ্যতেও তোমাদেরকে আরো বেশি করে পড়তে হবে। এবার দেখো, আমি এখানে কলয়েডিয়াল, আমি হেডিংটা একটু চেঞ্জ করে দিয়েছি, কলয়েডীয় দ্রবণ লিখেছি। ঠিক আছে, কলয়েডীয় বিভিন্ন রকমের এবার কলয়েডীয় দ্রবণ পড়বো। এবারে কলয়েডীয় দ্রবণে কি হয়, একটা দ্রাবকের সঙ্গে একটা দ্রাবক কণা, এগুলো তো ঘুরে বেড়াচ্ছে অনবরত, তাই তো, দ্রবণের মধ্যে সমস্তগুলো কণাগুলো, দ্রাবক কণাগুলো ঘুরে বেড়াচ্ছে। তো এই যে বিভিন্ন রকম কলয়েডিয়াল দ্রবণ হতে পারে, সেই জন্য কলয়েডিয়াল দ্রবণের বিভিন্ন রকম নামকরণ করা হয়। ঠিক আছে, তুমি ওই যে বললাম, তুমি দুধ বলো, ক্রিম বলো, তুমি ভাতের ফেনা বলো, ঠিক আছে, তুমি ওই যে গ্লুকন ডি জল বলো, সাবু জল বলো, তুমি রং বলো, আলকাতরা বলো, ঠিক আছে, আর এরকম বিভিন্ন রকম পদার্থ কিন্তু বা এই যে দ্রবণগুলো তৈরি হচ্ছে, এই দ্রবণগুলো কিন্তু কলয়েডিয়াল দ্রবণের মধ্যেই পড়ে। এই যে বিভিন্ন রকমভাবে হয়, এই যে সেই জন্য এদের কিন্তু আলাদা করে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, যদি তরলের মধ্যে কঠিন হয়, তখন সেই রকম কলয়েডকে বলা হয় সল। কিন্তু কখন তরলটা কি তরলের মধ্যে কঠিন না কঠিনের মধ্যে তরল, এই কথাটা কিন্তু তোমাদেরকে একটু জানতে হবে। এবার তরলের মধ্যে গ্যাস, তাহলে তরলের মধ্যে গ্যাস আছে না গ্যাসের মধ্যে তরল আছে। ঠিক আছে, তাহলে এই যে আমি দুটোর প্রকারভেদ এভাবে করলাম, তা সেই অনুযায়ী কিন্তু আমি দুটো এক্সট্রা টার্ম আমি এখানে লিখেছি, বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম। ঠিক আছে, একটা ফেজ আর একটা মিডিয়াম, মানে মাধ্যম মানে কোন মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, দশা কে কোন দশায় ঘুরে বেড়াচ্ছে, মানে কে ঘুরে বেড়াচ্ছে, দ্রাবটা কিরকম, তরল, কঠিন। ঠিক আছে, তো মাধ্যম কি কি হতে পারে, বিস্তার মাধ্যম কিন্তু তরল হতে পারে, গ্যাস হতে পারে, কঠিন হতে পারে। কিন্তু এই যে বিস্তার দশা কিন্তু সবসময় যে তরল, কঠিন, গ্যাস সবসময় যে হবে তা কিন্তু নয়। গ্যাস যেমন গ্যাসের সঙ্গে গ্যাস কখনোই কলয়েড দ্রবণ তৈরি করতে পারে না। গ্যাস আর গ্যাস, যেমন অক্সিজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস, এটা কখনোই কলয়েড দ্রবণ হবে না, কারণ এটা তো সমসত্ব মিশ্রণ তৈরি করবে, আর কলয়েড দ্রবণ তো অসমসত্ব। যেরকম প্রকৃত দ্রবণ, যেমন চিনির জলের দ্রবণ কখনোই কলয়েড হবে না, সুতরাং ওদেরকে আমি এরকম ভাবে ভাগ করতে পারবো না। এটা শুধুমাত্র কলয়েডের জন্য করেছি। এবার কলয়েডের এই যে নাম, বিস্তার দশা, বিস্তার মাধ্যম, কোন মাধ্যমে আছে। এবার তোমাকে যদি বলা হয় এই যে রং, বাজারে যে রং কিনে নিয়ে আসছো, সেই রংটা কি, হয়েছে, রংটা হচ্ছে একটা তরলের মধ্যে কঠিনের কণাগুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে তরলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে বিস্তার মাধ্যম হচ্ছে তরল। আর কোন যে দ্রাব কণাগুলো কোন দশায় ঘুরে বেড়াচ্ছে, কঠিন দশায়, কঠিন কণাগুলোই ঘুরে বেড়াচ্ছে। তাহলে তরলের মধ্যে কঠিন,
তাহলে তখন সেই কলয়েডের নামকরণ করা হয় সল, তাকে বলা হয় সল। আমি এখানে পুরোটা লিখিনি, তোমরা বইয়ের মধ্যে একটা ছকের মধ্যেই পেয়ে যাবে। আমি দুটো লিখেছি, এই দুটো একটু ইম্পর্টেন্ট, সেই জন্য আমি একটু এই দুটোকে লিখে রেখেছি। এখানে দেখো সল কথাটা আছে, সল, শুধু সল কথাটা তখনই আসে যখন তরলের মধ্যে কঠিন। এবার দেখো এখানে অ্যারোসল কথা লেখা আছে, তার আগে কঠিন কথা লেখা আছে। অ্যারো মানে অ্যারো এয়ার থেকে আসছে, বাতাস, গ্যাস, ঠিক আছে। গ্যাসের মধ্যে যদি কঠিন কণা ঘুরে বেড়ায়, গ্যাসের মধ্যে যদি কঠিন কণা ঘুরে বেড়ায় তাহলে কঠিন অ্যারোসল। গ্যাসের মধ্যে যদি তরল কণা ঘুরে বেড়ায় তাহলে তরল অ্যারোসল। তাহলে একটা কলয়েডিয়াল দ্রবণে, একটা সল দ্রবণে যদি বিস্তার মাধ্যমটা হয় গ্যাস, তাকে অ্যারোসল বলা হয়, ঠিক আছে। আর তার মধ্যে যদি বিস্তার দশা কঠিন হয় তাহলে তাকে কঠিন অ্যারোসল, বিস্তৃত দশা যদি তরল হয় তাকে তরল অ্যারোসল। এবার কঠিন অ্যারোসল কখন হয়? ধোঁয়া, ঠিক আছে। বায়ুতে ভাসমান ধূলিকণা, বায়ুতে যে ধুলোগুলো ঘুরে বেড়াচ্ছে, ওগুলো কি বায়ুর মধ্যে কি হচ্ছে? ওই গ্যাসের মধ্যে ধুলোর কণাগুলো মানে কঠিন কণা, তাহলে কঠিন অ্যারোসল। আবার তরল অ্যারোসল, গ্যাসের মধ্যে জলকণা মানে কুয়াশা, ঠিক আছে, কুয়াশা হতে পারে, মেঘ হতে পারে, এগুলো হচ্ছে সব তরল অ্যারোসল। তাহলে কঠিন অ্যারোসল, তরল অ্যারোসল, এটা কিন্তু ভালো করে তুমি মনে রেখো, ঠিক আছে। তাছাড়া এরকম আরও বিভিন্ন রকমের মিশ্রণ আছে, যেমন কঠিনে কঠিনে মিশ্রণও হতে পারে, তাই না? কঠিনে কঠিনে মিশ্রণ বলতে একটা ধাতুর সঙ্গে আরেকটা ধাতুর মিশ্রণ, যেমন পিতল, আমরা পিতলের থালা, পিতলের বালতি এরকম আমরা জানি, বাড়িতে ব্যবহার করি, কিন্তু এই পিতলটা কী দিয়ে তৈরি করা হয়? দুটো ধাতু দিয়ে, একটা তামা, একটা দস্তা। তামার পরিমাণটা বেশি, দস্তার পরিমাণটা কম, কপার আর জিঙ্ক, ঠিক আছে। কপার আর জিঙ্ক দুটোই কিন্তু কঠিন পদার্থ, তাকে গলিয়ে আবার কিন্তু ওই একটা পিতল তৈরি করা হচ্ছে কঠিন। তাহলে কঠিনে কঠিনে মিশ্রণে কিন্তু এটা একটা মানে এটা একটা কঠিন, তুমি বলতে পারো এটা একটা কলয়েড, তাই না? তো এই যে কলয়েডিয়াল সিস্টেমে বিভিন্ন রকম হতে পারে। তোমার দেখো তরলের মধ্যে গ্যাস থাকতে পারে, মানে তরল মাধ্যমে গ্যাসের কণা থাকতে পারে। কোথায়? তুমি ধরো সোডা ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, তুই কোল্ড ড্রিঙ্কস দেবে, একটু ঝাঁকিয়ে দিলে যেমন ফেনার মতো বেরিয়ে আসে গ্যাসটা, তার মানে কি ওই তরলের মধ্যে গ্যাসটা দ্রবীভূত করা আছে। তুমি যখন ঝাঁকিয়ে দিচ্ছ তখন চাপ মুক্ত হয়ে যাচ্ছে, গ্যাসটা বেরিয়ে আসছে। তাহলে তরলের মধ্যে গ্যাসের কণাগুলো আছে, ঠিক আছে। তাহলে এইরকম বিভিন্ন রকম কলয়েডিয়াল তুমি নাম পাবে। এইখানে তোমাদের আরেকটা নাম আমি পরে করব, আমি এখানে এর সঙ্গেই পড়াবো, সেটা হচ্ছে সেই কলয়েডিয়াল নামটা হচ্ছে ইমালসান। এটা তোমাদেরকে আলাদা করে জানতেই হবে। ইমালসান, ইমালসানে কি হয় না, এই মাধ্যমটাও তরল হয় আর এই দশাটাও তরল হয়, মানে তরলে তরলে যখন কলয়েড দ্রবণ তৈরি হয় তখন সেটাকে ইমালসান বলা হয়, ঠিক আছে। এটা একটা দ্রবণ। তাহলে তোমাদের বইয়ে যে ছকের মধ্যে কলয়েড নাম এবং তাদের উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো অবশ্যই তোমাদেরকে করতে হবে, কারণ এই উদাহরণগুলোই তোমার কিন্তু পরীক্ষাতে হয়তো উদাহরণটাই তুলে দেবে যে এটা একটা কি, এটা মানে এর মধ্যে কি মাধ্যম এবং কি দশা, মানে বিস্তার মাধ্যমটা কি, বিস্তৃত দশাটা কি, কঠিন অ্যারোসল কাকে বলে, তরল অ্যারোসল কাকে বলে, তরলে তরলে একটা কলয়েডের উদাহরণ দাও, তরলে তরলে মিশ্রণে একটা কলয়েডের দ্রবণ, দুধ, ঠিক আছে। এবার তোমার এই যে ইমালশনের কথা বললাম, ইমালশনের পর আমরা অ্যাকচুয়ালি আরেকটা টার্মের কথা আসছি, সেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলা হয় না, মিল্ক অফ ম্যাগনেসিয়াতে জলের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডকে মেশানো হয়। জলের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা কঠিন পদার্থ, জলের মধ্যে মেশানো হয়। তাহলে জল হচ্ছে, তরল হচ্ছে বিস্তার মাধ্যম, আর বিস্তৃত দশা হচ্ছে কঠিন, ঠিক আছে। মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয় তাকে। তাহলে এটা একটা সল। তুমি ভাতের ফেনা বলো, মানে জলের মধ্যে যে ওই যে ভাত, তোমার যে মানে চালটা থেকে যেটা বেরিয়ে আসছে, সেটা জলের সঙ্গে মিশিয়ে দেখো একটা, যেটাকে আমরা মার বলি, ঠিক আছে, ওই মারটা তুমি রেখে দাও, ওইটা কিন্তু ওই রকমভাবেই থাকবে, ওটা একটা কলয়েড দ্রবণ, ওটা কখনোই নিচে থিতিয়ে পড়ে জলটা পরিষ্কার হবে না, ঠিক আছে। তাহলে এইরকম তোমরা দ্রবণের নাম বইয়ে তোমরা একটু দেখবে। তোমরা মানে দৈনন্দিন জীবনে তোমরা বাড়িতে বিভিন্ন রকম কাজকর্ম করো, যেখানে তোমরা এই কলয়েডিয়াল দ্রবণের এই কথাগুলো মনে রাখলে তোমরা ব্যবহারটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা এইরকম দ্রবণ, ঠিক আছে। এবার তুমি ধরো, তুমি আরেকটা উদাহরণ তোমাকে বলি, বাড়ির উদাহরণ। তুমি দেখবে যখন আমরা অমলেট তৈরি করি, তাই না, তখন ডিমটাকে ভাঙার পর, ডিমটাকে যখন এরকম করে ভালো করে ঘেটে দিই, সেটা সেটা দেখবে ভালো করে নেড়ে দেওয়ার পর এটা একটা ঘোলাটে দ্রবণই হয়ে যায়, ওই রকম ভাবেই থেকে যায়। কিন্তু তুমি ওই যে ডিমটা ভাঙার পর ডিমের যে সাদা অংশটা বা হলুদ অংশটা, তুমি যদি সাদা অংশটা জলের মধ্যে একটু গুলে নাও, তাহলে দেখবে একদম একটা ঘোলাটে দ্রবণ, বা পুরোটা যদি জলের মধ্যে গুলে নাও একটা ঘোলাটে দ্রবণ হয়ে যাবে। এগুলো সবই এক একটা
কলয়েড দ্রবণ। এদের কণার ব্যাসগুলোই কিন্তু এই 10⁻⁻5 যেটা লিখেছিলাম সেন্টিমিটার থেকে 10⁻⁻7 সেন্টিমিটার, 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার এর মধ্যেই থাকে। ঠিক আছে, তাহলে আমরা কলয়েডের বিভিন্ন রকম বিভিন্ন নাম বিভিন্ন রকম বললাম এবং বললাম এটা যে গ্যাসে আর গ্যাসের মিশ্রণে কখনোই কলয়েড হতে পারে না। গ্যাস মিশ্রণে কখনো হতে পারে না। তরল গ্যাস হতে পারে, কঠিন গ্যাস হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, ঠিক আছে, গ্যাস তরল হতে পারে, কিন্তু গ্যাস আর গ্যাসের মিশ্রণে যেহেতু সমসত্ব তাই এরা কলয়েড দ্রবণ তৈরি করে না। ঠিক আছে, তোমাদের উদাহরণগুলো কিন্তু মানে তোমার ডেইলি লাইফে তোমাকে বলতেই পারে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম কিছু কলয়েড দ্রবণের উদাহরণ দাও, এরকম কোশ্চেন থাকতেই পারে। ঠিক আছে, তো এরপর আমরা ইমালশনের কথা বলবো। ইমালশনে কি হয়, বিস্তার মাধ্যমটা তরল, বিস্তৃত দশাটাও তরল। ঠিক আছে, তো এই যে তরল মানে এই যে তরলের কথা বলছি, অ্যাকচুয়ালি আমি উদাহরণ মানে ইমালশনের একটা পারফেক্ট উদাহরণ হচ্ছে দুধের মধ্যে অ্যাকচুয়ালি জলের মধ্যে অ্যাকচুয়ালি একটা তেলের একটা চর্বি, তরলের একটা চর্বি থাকে এবং সেটাকে ভালো করে যদি নেড়ে দেওয়া হয়, ভালো করে যদি মানে মানে যেটাকে যদি ভালো করে নাড়িয়ে দেওয়া হয়, নাড়িয়ে দেওয়ার পর ওইটা একটা কলয়েড দ্রবণ তৈরি করে যেটাকে ইমালশন বলে। এবং ওই যে ইমালশনটাকে ওইভাবে রাখার জন্য একটা ইমালসিফায়ার ইউজ করা হয়। ইমালশনের বাংলা হচ্ছে অবদ্রবক কারক ব্যবহার করা হয়, ইমালসিফায়ার ব্যবহার করা হয়। যেমন দুধের মধ্যে একটা প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেসিন, ওই কেসিনটা ইমালসিফায়ার রূপে কাজ করে মানে অবদ্রবক কারক রূপে কাজ করে, মানে ওই তরলের মিশ্রণটাকে ওই রকম ভাবে ওই ঘোলাটে হয়ে মানে সাদা ঘোলাটের মতো লাগে। বাড়িতে আমরা ঘি করি, তাই না, মাখন, এগুলো কিন্তু এই ধরনেরই ইমালশনেরই একটা টাইপ, ইমালশনেরই একটা উদাহরণ, তাই না। আমরা কিভাবে দেখবে ঘিটা করি, এই চর্বিগুলোকে নিয়ে ভালো করে ভেবে দেখো আমার সঙ্গে এই কথাগুলোর সঙ্গে ম্যাচ করতে পারছো কিনা। ঠিক আছে, এবার দেখো এই যে কখনো এই যে জলের মধ্যে তেল জাতীয় যেটা চর্বি জাতীয় যেটা বললাম, চর্বি তো তেল, তো জলের মধ্যে তেল জাতীয় যদি হয় তাহলে জলের মধ্যে জলটা যদি মাধ্যম হয় আর ওই তেল জাতীয় চর্বিটা যদি দশা হয় তাহলে জলে তেল জাতীয় ইমালশন বলা হয়। আর যদি উল্টোটা হয়, যেমন উল্টোটা বলতে যেমন তোমার মাখন, কোল্ড ক্রিম, এইগুলোর ক্ষেত্রে মাখন, কোল্ড ক্রিম এদের ক্ষেত্রে কি হয় না, তেলটা হচ্ছে তখন বিস্তার মাধ্যম, তখন ওইটা পরিমাণটা বেশি আর জলটা খুব অল্প থাকে, মানে জলের কণাগুলো বিস্তৃত দশা, তখন তাকে বলা হয় তেলে জল জাতীয় ইমালশন। যখন জলে তেল জাতীয় তখন জলটা হচ্ছে মাধ্যম, তেলটা তখন অল্প মানে দশা, তেলের ওই যে চর্বিগুলো ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে জলে তেল জাতীয় বা তেলে জল জাতীয় ইমালশন হয়। তো এইরকম ইমালশন তোমাদের একটা দুটো হয়তো তোমাদের সিলেবাসের মধ্যে করতে বলেওছে, তোমরা দেখবে। দেখো তোমাদের সিলেবাসের মধ্যে যেটা দেওয়া আছে বিভিন্ন কলয়েডাল দ্রবণ প্রস্তুতি, তার মধ্যে প্রথম একটা প্রস্তুতি আছে যে কলয়েডীয় সালফার কী করে তৈরি করে। কলয়েডীয় সালফার দেখতে অ্যাকচুয়ালি হলুদ রঙের হয় জেনারেলি, তাছাড়া নীলও হতে পারে, লালও হতে পারে। তো এই কলয়েডীয় সালফার তৈরি করার জন্য তোমাকে সোডিয়াম থাইসালফেট লাগবে। সোডিয়াম থাইসালফেট Na2H2O3 এর মধ্যে Na2H2O3 সোডিয়াম থাইসালফেট, মনে রাখবে এই সোডিয়াম থাইসালফেটে অ্যাকচুয়ালি সংকেত হচ্ছে Na2H2O3, তার সঙ্গে 5 অণু জল আছে। সোডিয়াম থাইসালফেট 5 অণু জল এইটা সমেত এই সোডিয়াম থাইসালফেটকে বলা হয় হাইপো, হয় আকার হস্যই পয় ওকার, হাইপো। ঠিক আছে, হাইপো বলা হয় সোডিয়াম থাইসালফেটের এই জলীয় দ্রবণকে। তাহলে ওর মধ্যে এটা সিম্পল একটা প্রসেস, তোমরা বইয়ে একটু দেখবে। ওর মধ্যে দেখবে জল নেওয়ার পর তার মধ্যে যদি HCl দেওয়া হয় তাহলে এখানে তৈরি হয় NaCl প্লাস H2O প্লাস SO2 গ্যাস প্লাস সালফার, এই যে সালফার সল। ঠিক আছে, তাহলে সালফার সল কি করে প্রস্তুত করছি আমরা, হাইপো মানে সোডিয়াম থাইসালফেটের মধ্যে লঘু HCl দেবো, ফোটা করে লঘু HCl যদি আমরা দিই তাহলে আস্তে আস্তে দেখবে দ্রবণটা হলুদ হয়ে যাচ্ছে। এবারে দ্রবণটা নীলও হতে পারে, লালও হতে পারে। বললাম কেন, কারণ ওই কলয়েডাল আকারে যেহেতু একটা রেঞ্জ আছে 10⁻⁷ সেন্টিমিটার থেকে 10⁻⁵ সেন্টিমিটার, সেই জন্য আকার যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু একটু কালারটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আমরা যদি প্র্যাকটিক্যালি করি দেখবে প্রথমে একটু হলুদ রংটাই তুমি জেনারেলি হয়তো দেখতে পাবে। বেশ, আর আমরা এটা হচ্ছে সালফার সল প্রস্তুতি, এটা প্র্যাকটিক্যালি তোমরা করতেই পারো, তোমরা দেখতেই পারো একবার।
বা আমরা দেখাবো। আর জল, তেল আর সাবান ব্যবহার করে কি করে তুমি ইমালশন তৈরি করবে, জল, তেল আর সাবান ব্যবহার করে কি করে ইমালশন তৈরি করবে। মানে আমরা দেখো জামা কাপড় কাচার সময় কি করি, জলের মধ্যে ডিটারজেন্ট নিই, জলের মধ্যে কাপড় কাচার সোডা নিই, তাই তো? তাহলে জল নিয়ে তার মধ্যে কাপড় কাচা সোডা নিলে ভালো করে তুমি একটা ঘোলাটে দ্রবণ তৈরি করে দিলে, এটা কিন্তু একটা কলয়েড টাইপ হয়ে গেল। কিসের কিসের টাইপ, মানে জলের মধ্যে ডিটারজেন্ট নিয়ে একটা কলয়েড টাইপ হয়ে গেল। এর মধ্যে যদি তুমি একটু তেল নিয়ে নাও, এর মধ্যে যদি তেল দিয়ে ভালো করে ঘেটে নাও, তাহলে কিন্তু জল, তেল আর ওই সাবান মিলিয়ে একটা ইমালশন তৈরি হবে। তার মানে এখানটায় তুমি তেলটাকে নিয়ে এই তেলটাকে নিয়ে একটা ইমালসিফায়ারের আর কাজ করছো, অবদ্রাব্য কারক রূপে কাজ করাচ্ছ, নিয়ে একটা ইমালশন তৈরি করছো, পুরো একটা ঘোলাটে দ্রবণ তৈরি করছো। ঠিক আছে? জলের মধ্যে যখন তুমি ওই কাপড় কাচা সোডাটা দিয়ে দিচ্ছ, তখন কিন্তু জলের মধ্যে কাপড় কাচা সোডাটা দেওয়ার পর যেটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে মিসেল, তার নাম হচ্ছে মিসেল। এগুলো এগুলো অনেক আরো হায়ার ক্লাসে এই সম্পর্কে আরো ডিটেলসে পড়বে। এবার যখন তেলের সঙ্গে যখন হয়ে যায় জল সাবান যখন তেলের সঙ্গে মেশানো হয়ে যাচ্ছে, তখন জল, সাবান আর তেল সব কিছু মিলিয়ে একটা কলয়েড দ্রবণ হয়ে যাচ্ছে। এবার দেখো, তুমি যখন জামা প্যান্ট কাচবে, জামা প্যান্ট যখন বাড়িতে কাচা হয়, বিভিন্ন রকম কাপড় জামা কাচা হয়, তখন জলের মধ্যে আমরা ডিটারজেন্ট দিই, আমরা কি তেল দিই? তেল দিই না। তাহলে জামা কাপড়গুলো পরিষ্কার হয় কি করে? না, জামা কাপড়ের যে ময়লা যেটা গ্রিজ, ঠিক আছে, ওই যে চটচটে পদার্থ, ওইটা একটা তেল জাতীয় পদার্থ। জামা কাপড়ের মধ্যে ওই যে ময়লাটা, সেটা একটা তেল জাতীয় পদার্থ। এবার কি হয়, জল, সাবান আর ওই যে জামা কাপড়ের যে তেলগুলোকে নিয়ে পুরো একটা দ্রবণ তৈরি করলো, তাহলে জামা কাপড় থেকে তেলগুলো বেরিয়ে চলে এলো। এটা খুব সিম্পলি বললাম তোমাদের, খুব সিম্পল। আরো আরো মানে ডিটারজেন্টের মধ্যেও কিছু কিছু পদার্থ থাকে যারা এরকম ময়লাটাকে টেনে বার করতে সাহায্য করে, নিয়ে একটা ইমালশন দ্রবণ তৈরি করে। ইমালশন যেটা একটা কলয়েড, ইমালশন যেগুলো বলছি সবই কিন্তু একটা কলয়েড। সল, অ্যারোসল, যতই এগুলো কঠিন সল, তরল সল, যাই বলছি সবই কলয়েডেরই নাম। ইমালশনটা কিন্তু কলয়েডেরই নাম। কলয়েডের একটা ভাগ ইমালশন। ঠিক আছে? তাহলে আমরা এই জল, তেল, সাবান নিয়ে একটা ইমালশন তৈরি করলাম, এবং এটা দেখলাম যে জামা কাপড়ের মধ্যে কী করে জামা কাপড়ের ময়লাগুলো জল আর ডিটারজেন্ট সেটা কিন্তু আলাদা করে তেলটাকে নিয়ে নেয়, একটা ইমালশন তৈরি করে। ঠিক আছে? বেশ। এবার দেখো, জলের মধ্যে এই দ্রবণের আমরা যে বিভিন্ন রকম প্রকৃত দ্রবণ আর কলয়েড দ্রবণ প্রলম্বনের কথা বললাম, এবার জলের মধ্যেই আমরা ম্যাক্সিমাম কাজটাই করছি। মানে আমরা যত উদাহরণ বলছি সবই ম্যাক্সিমাম জলের মধ্যেই কথাটা বলছি, জলকে যেহেতু সার্বজনীন দ্রাবক বলা হয়। ঠিক আছে? এবারে এই জলের সঙ্গে তাহলে এদের কোনো কোনো ক্ষেত্রে কণাগুলো মিশে যাচ্ছে, সমসত্ব মিশ্রণ, কোনো কোনো ক্ষেত্রে দেখছি অসমসত্ব মিশ্রণ। তাহলে এটা কেন হচ্ছে? তা এইটার একটা আমরা যদি খুব একটা সহজ যদি একটা ব্যাখ্যা দিই, তাহলে ক্ষুদ্র অণু আর বৃহৎ অণুর ব্যাখ্যা আমরা দিতে পারবো। ক্ষুদ্র অণু মানে ছোট ছোট অণু জলের মধ্যে আমি মেশাচ্ছি, আর একটা বড় বড় অণু জলের মধ্যে মেশাচ্ছি। এইরকম একটা ব্যাখ্যা আমরা দিয়ে বলতে পারবো যে কলয়েড কখন হতে পারে, প্রকৃত দ্রবণ কখন হতে পারে। ঠিক আছে? অ্যাকচুয়ালি জল হচ্ছে একটা সমযোজী ধ্রুবীয় অণু। জল একটা সমযোজী যৌগ এবং ধ্রুবীয় মানে হচ্ছে জলের মধ্যে একটা পোলারিটি তৈরি হয়, প্লাস মাইনাস মানে কিরকম, জল H2O তো, OH, জেনে রাখো এইটা মাইনাস মাইনাস লিখলাম বা এইভাবে লিখি, এটা প্লাস, এটা প্লাস। ঠিক আছে? আমরা এইভাবে লিখছি, এইদিকে এই একটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা 2 মাইনাস, এইভাবে লিখলাম। যাই হোক, জলের মধ্যে এরকম সৃষ্টি হয়, মনে রেখো। ঠিক আছে? সেই জন্য জলকে সমযোজী বলা হয় এবং ধ্রুবীয় অণু বলা হয়। যখন আমরা ক্ষুদ্র অণু যোগ করি, যেমন ধরো যেমন নুন, ঠিক আছে, NaCl, বা NaCl এর মতোই মানে খাদ্য লবণের মতোই আবার অন্যান্য লবণ যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো যখন আমরা যোগ করি, তখন কি হয়, এগুলোর মধ্যে দেখো একটা প্লাস মাইনাস আছে, NaCl, Na প্লাস, Cl মাইনাস। তখন কি হয়, এদের সঙ্গে একটা আকর্ষণে যুক্ত হয়। দেখো, এই প্লাসের সঙ্গে মাইনাসটা, এর মাইনাসের সঙ্গে এই প্লাসটা আকর্ষণে যুক্ত হয়, এবং ওই জলের মধ্যে একটা আন্তরাণবিক ফাঁক আছে, জায়গা আছে, যে জায়গার মধ্যে ওই কণাগুলো ঢুকে যায়। এই যে দেখো চিনি লিখেছি, চিনি বলতে পারো, ঠিক আছে, গ্লুকোজ বলতে পারো। তো চিনি, গ্লুকোজ এগুলো কিন্তু এদের মতো প্লাস মাইনাস তৈরি হয় না, কিন্তু এরাও তো দ্রবীভূত হয়ে যায় জলের মধ্যে। তাহলে এরা যে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এই যে চিনি বা গ্লুকোজ,
এদের মধ্যে এমন কিছু কিছু মৌল আছে, এমন কিছু কিছু ওদের মধ্যে মানে উপাদান মৌল থাকে যেগুলো জলের সঙ্গে একটা আকর্ষণে, আন্তরাণবিক আকর্ষণে যুক্ত হয়। আন্তরাণবিক আকর্ষণে যুক্ত হয়ে গেলেই ওই জলের ওই নির্দিষ্ট ছোট ছোট জায়গার মধ্যে প্রবেশ করতে পারে। সেই জন্য চিনি বা গ্লুকোজ এরাও কিন্তু জলের মধ্যে মিশে গিয়ে একদম সমসত্ব মিশ্রণ, স্বচ্ছ একটা দ্রবণ তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে এরা দেখো, এদের ক্ষেত্রে আমরা বললাম প্লাস মাইনাস একটা ধনাত্মক ঋণাত্মক, এই যে আয়ন তৈরি হচ্ছে একটা আন্তরাণবিক আকর্ষণ হচ্ছে। এদের মধ্যেও একটা আকর্ষণ হয়, যেহেতু এদের উপাদান মৌলগুলো এমন কিছু প্রকৃতির আছে যাদের সঙ্গে জলের একটা ভালো আকর্ষণ তৈরি হয়, এবং সেটা এই জলে কিন্তু ধ্রুবীয় এই ধর্মের জন্য, জলের এই ধ্রুবীয় ধর্মটা আছে বলেই কিন্তু এটা এই প্রক্রিয়াটা হচ্ছে। সেই জন্য ক্ষুদ্র অণুগুলো জলের মধ্যে সহজেই মিশে গিয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। তাহলে এরা যখন জলের মধ্যে মিক্স হয় তখন কি মিশ্রণ তৈরি করে? সমসত্ব, একদম স্বচ্ছ মিশ্রণ। কিন্তু যখন এরকম বৃহৎ অণু যুক্ত হয়, বৃহৎ অণু মানে কোনগুলো? যেমন স্টার্চ আমরা ওই যে ভাতের ওইখান থেকে পাচ্ছি, চাল থেকে যেটা পাচ্ছি, বা ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, বা প্রোটিন, এই যে আমি বললাম ওই ডিমের ওই যে সাদা অংশটা, মানে ডিমটা ভাঙার পর যে সাদা অংশটা, সেটা যদি জলের মধ্যে তুমি মেশাতে যাও, বা ওই 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 যে আমি পদার্থগুলোকে মেশাচ্ছি, তোমার দেখে হয়তো সিম্পল একটু তরলের মতো লাগছে, কিন্তু সেটা সিম্পল এত তরল নয়। ওইটা অ্যাকচুয়ালি ওর গঠন যদি দেখা হয় ভালো করে যন্ত্রের সাহায্যে, তাহলে দেখবে ওর গঠন হচ্ছে অনেক বড়। এবার এত বড়, যার জন্য ওই জলের ওই যে ফাঁকগুলো যেটা বলছি, স্থানগুলো, আন্তরাণবিক স্থান, সেই স্থানে কিন্তু ওরা যেতে পারছে না, বাধা পাচ্ছে। সেই জন্য এই বাধা পাওয়ার জন্য ওরা আর ওর সঙ্গে, জলের সঙ্গে ভালো করে মিশতে পারছে না, সমসত্ব মিশ্রণ তৈরি করছে না, যার জন্য ওই জলের মধ্যে এই সমস্ত বড় বড় কণাগুলো কলয়েডিয়াল দ্রবণ তৈরি করে ফেলছে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র অণু, বৃহৎ অণু, এই একটা দিয়ে ব্যাখ্যা করে বলা যেতে পারে যে এরা কেন সমসত্ব করে, এরা কেন অসমসত্ব এবং কলয়েড দ্রবণ তৈরি করে। ঠিক আছে, তাছাড়া আমরা ভবিষ্যতে এটার ব্যাপারে আরো ডিটেলসে আমরা জানবো যে এদের অ্যাকচুয়াল কি কি কারণে এদের হতে পারে এরকম কলয়েডিয়াল সিস্টেম। ঠিক আছে, এবং ভবিষ্যতে আমাদেরকে কলয়েডিয়াল বিভিন্ন দ্রবণ তৈরি করতেও হবে, সল তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এত দূর পর্যন্ত আজকে পড়লাম, এই যে এতদূর পর্যন্ত পড়লাম, সেটা আমি বলছি জলের মধ্যে ক্ষুদ্র অণু, বৃহৎ অণুর এই যে মিশ্রণ, এই পর্যন্ত আমি পড়ালাম তোমাদেরকে। তো এই পর্যন্ত তোমাদের যা যা আমরা বললাম সেটা হচ্ছে দ্রবণের ভূমিকা, যেখানে দ্রবণ হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক। ঠিক আছে, দ্রাবকের পরিমাণ যেটা বেশি হয়, দ্রাবের যেটা পরিমাণ কম হয়, এবং সেক্ষেত্রে দেখলাম যে প্রকৃত দ্রবণ, কলয়েড দ্রবণ এবং প্রলম্বন, এই তিন ভাগে আমরা ভাগ করছি দ্রবণের, দ্রাবের কণার আকার অনুযায়ী, দ্রাবের কণার সাইজ কতটা সেই অনুযায়ী তিন ভাগে ভাগ করলাম, এবং তিনটের প্রত্যেকটা পার্থক্য আমরা জানলাম। তারপর আমরা বিভিন্ন রকম কলয়েডিয়াল দ্রবণের সম্পর্কে জানলাম, সল, অ্যারোসল, কঠিন অ্যারোসল, তরল অ্যারোসল, কঠিন সল, এরকম বিভিন্ন রকম দ্রবণের সম্পর্কে জানলাম, যেখানে দেখলাম যে একটা বিস্তার মাধ্যম আছে আর একটা বিস্তৃত দশা আছে। যে মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেটা মানে সেটা পরিমাণটা বেশি হয়, আর দশাটা সেটার পরিমাণটা ওর তুলনায় কমই হয়। ঠিক আছে, এটা দেখলাম, এবং তার সঙ্গে আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলে, সেটা কিভাবে হয়, এবং স্টার্চের দ্রবণ, ঠিক আছে, অন্য কিছু রঙের দ্রবণ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখলাম। গ্যাসে গ্যাসে মিশ্রণে কলয়েড দ্রবণ তৈরি হয় না, সেটা আমরা বললাম। এবং ইমালশন, তরলে তরলে মিশ্রণে তৈরি হয় ইমালশন, যেখানে একটা ইমালসিফায়ার লাগে, যেমন দুধের কিন্তু তরল তরল মিশ্রণ, কিন্তু দুধের মধ্যে একটা প্রোটিন থাকে, তার নাম হচ্ছে কেসিন, সেটা কিন্তু ইমালসিফায়ার রূপে কাজ করে। এবং তেলের ইমালশন, জলে ইমালশন সম্পর্কে আমরা জানলাম। কলয়েডিয়াল সালফার তৈরি করলাম, হলুদ রঙের বা নীল রঙের বা লাল রঙের যেটা বলছি, কলয়েডিয়াল সালফার তৈরি করলাম হাইপো থেকে, সোডিয়াম থাইসালফেটের সঙ্গে HCl মিশিয়ে। ঠিক আছে, আমরা জল, সাবান আর তেল মিশিয়ে একটা ইমালশন তৈরি করলাম, এবং শেষে দেখলাম এই ক্ষুদ্র অণু, বৃহৎ অণুর সাহায্যে কিভাবে এই দ্রবণের এই পার্থক্যটা হচ্ছে সমসত্ব অসমসত্ব। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই ভিডিওতে এতদূর পর্যন্ত পড়লাম। আমরা এইটার উপর বেস করে আমি তোমাদেরকে প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় করে রাখবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকু, বাড়িতে থাকবে, ভালো থাকবে। ওকে।